প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ থাকার জন্য আমরা অনেক দিন যাবৎ ঘরের বাইরে বের হচ্ছি না। আসো এই অপ্রত্যাশিত সময়টাকে মেনে নিয়ে পরিবারের সাথে অর্থপূর্ণ সময় কাটাই। আমাদের সময়গুলোকে আনন্দময় করি, যার যেভাবে ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা জানো, কলেজ বন্ধ থাকলেও অনলাইন ক্লাসরুমে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজ আমি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। স্বাগতম। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পাঠ ঘোষণা করছি। আজকের পাঠের নাম দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, যার বাংলা হলো সমন্বয় প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়া সম্পাদন। অধ্যায় 4। এবার আসো আমরা এই লেসনটা কি লিখতে বলতে পারবো, যেটাকে ইংরেজিতে লার্নিং অবজেক্টিভস বলে। 1. প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর ডেফারেলস। 2. প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর অ্যাক্রুয়েলস। এখন এই ডেফারেলস আর অ্যাক্রুয়েলসটা একটু বলি তোমাদের। ডেফারেলস হলো যে সকল প্রাপ্তি ও প্রদান ইতিমধ্যে চলতি হিসাবকালে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ওই আয় বা ব্যয়ের কিছু অংশ পরবর্তী হিসাবকালের সাথে সংশ্লিষ্ট এইরূপ আয় বা ব্যয়কে অগ্রিম বা ডেফারেলস হিসাবে গণ্য করা হয়। অগ্রিম, ডেফারেলস এখানে অগ্রিমকে বুঝিয়েছে। নাম্বার 2, এখানে অ্যাক্রুয়েলসটা একটু বুঝো। অ্যাক্রুয়েলস হলো যে সকল আয় ও ব্যয় চলতি হিসাবকালের সাথে সম্পর্কিত, কিন্তু ওই আয়ের টাকা চলতি হিসাবকালে পাওয়া যায়নি, অথবা ব্যয়ের টাকা চলতি হিসাবকালে প্রদান করা হয়নি, এইরূপ আয় বা ব্যয়কে বকেয়া হিসাব বলে গণ্য করা হয়। তাহলে আমরা আজকের পাঠ থেকে তৈরি করতে পারবো অ্যাডজাস্টিং মানি। অ্যাডজাস্টিং এন্ট্রি হলো, এন্ট্রিজ তো দাখিলা, অ্যাডজাস্টিং মানি সমন্বয়, আর ডেফারেলস হলো অগ্রিম সম্পর্কিত সমন্বয় দাখিলা। 2. বকেয়া সম্পর্কিত সমন্বয় দাখিলা আমরা লিখতে পারবো বা হিসাব করতে পারবো। নেক্সট, আমাদের অ্যানিউ বিবিএ অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015-তে একটা গাণিতিক সমস্যা এসছে, যেটার তোমাদের সাথে আমি আজকে সমাধান করব। একটু পড়ে নেই। মিস্টার আরিফ স্টার্টেড এ বিজনেস অন January 1, 2015। মিস্টার আরিফ 2015-র 1 জানুয়ারিতে ব্যবসা শুরু করেন। The trial balance of his business at the end of first year is given value. ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে প্রথম বছরের। ট্রায়াল ব্যালেন্স জানো, রেওমি, December 31, 2015। আর ম্যাথসটা একটু আমি পড়ছি। ক্যাশ, নগদ 5,000, অ্যাকাউন্টস রিসিভেবল 14,600, প্রাপ্য হিসাব, ইকুইপমেন্ট 50,000, নোটস পেয়েবল, প্রদেয় নোট 25,000, আরিফ ক্যাপিটাল, আরিফের মূলধন 25,000, গ্রাফিক রেভিনিউ, রেভিনিউ মানে আয়, গ্রাফিকের আয় 48,000, কনসাল্টিং রেভিনিউ, কনসাল্টিং মানে পরামর্শ, পরামর্শ আয় 7,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স 18,000, স্যালারিস এক্সপেন্স 28,000, supplies expense
5,700, total 1,05,100, ডেবিট ক্রেডিটে 1,05,100। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সটা দেখলাম। এখানে ডেবিট আইটেমগুলো এইগুলো আর ক্রেডিট আইটেম এগুলো। ডেবিট আইটেমে দেখা যাচ্ছে কতগুলো অ্যাসেটস, এগুলো হলো অ্যাসেটস আর এগুলো হলো এক্সপেন্সেস, আর এগুলো হলো লাইবিলিটিস অ্যান্ড রেভিনিউ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হলো সকল সম্পত্তিগুলো এবং খরচগুলো ডেবিট আর দায় ও আয়গুলো ক্রেডিট। এবার আসো অ্যাডজাস্টমেন্ট। 1 at December 31st, তোমরা জানো 31শে ডিসেম্বর টাকা 1200, সাপ্লাইজ অন হ্যান্ড। সাপ্লাইজ অন হ্যান্ড, অন হ্যান্ড মানে হলো হাতে আছে, সাপ্লাইজ হাতে আছে কত 1200। তাহলে নাম্বার 2, আচ্ছা এটা একটু বুঝিয়ে বলি, এটার জন্য আমাদেরকে জার্নাল দিতে হবে। সাপ্লাইজ হাতে আছে অর্থাৎ স্টোরেজের মতো, স্টক। তাহলে স্টকের জন্য হলে আমাদের স্টকটা বা স্টোরেজ বা ওটাকে কি মজুদ পণ্য, মজুদ যদি সাপ্লাইয়ের মজুদ তো সম্পদ, আর সম্পদটা হয়ে থাকে কি ডেবিট। তাহলে সাপ্লাইজ অন হ্যান্ড 1200 ডেবিট হবে। আর এই সাপ্লাইজ এক্সপেন্সটা অর্থাৎ আমরা আগের এই যে দেখো, এই যে এখানে এই যে দেখো সাপ্লাইজ এক্সপেন্স 5,700 আছে, অর্থাৎ এই পুরোটা খরচ হয় নাই। এখন আমাদের কাছে আছে অন হ্যান্ড 1200। তাহলে আমার এটার জন্য দিতে হবে কি, খরচটা আগে ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট, আর সাপ্লাইজ অন হ্যান্ড মজুদ এটা হয়ে যাবে ডেবিট। তাহলে আমাদের ম্যাথসটা কি দাঁড়াচ্ছে আমরা পরবর্তীতে বলবো, এখন তো একটু বললাম। নাম্বার 2, দ্য নোটস পেবেল ওয়াজ ইস্যুড অন October 1, অর্থাৎ প্রদেয় নোটটা অক্টোবরের 1 তারিখ ইস্যু করা হয়েছে। ইট ইজ এ 12% 1 year নোট। তাহলে এই যে 12%, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে সময়টা কত সময়ের ইন্টারেস্ট আমরা বের করব। আমাদের অক্টোবরের 1 তারিখে যদি ইস্যু হয়ে থাকে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। তাহলে আমাদের এই বছরের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে 3 মাসের। আচ্ছা, আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা পরবর্তীতে দেখাচ্ছি, শুধু এইটুকু মনে রাখো এখন। নাম্বার 3, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন এ 1 year পলিসি ডেটেড এপ্রিল 1, 2015। আমাদের যে ইন্স্যুরেন্স এক্সপেন্সের ব্যালেন্স দেওয়া আছে, দেখো এই যে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সের ব্যালেন্স 18,000 দেওয়া আছে, 18,000 মনে রাখো। 18,000-এর মধ্যে কি বলেছে যে ব্যালেন্সটা দেওয়া আছে, এই যে দেখো ব্যালেন্সটা দেওয়া আছে 1 বছরের জন্য, বাট জানুয়ারির 1 তারিখ থেকে নয়, কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে। তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে 1 বছরের জন্য যদি দেওয়া হয়ে থাকে, এখানে আমাদের বোঝা যাচ্ছে যে আগামী বছরেরও পর্যন্ত আছে, অর্থাৎ অগ্রিম দেওয়া আছে। কতদিনের অগ্রিম আছে? এপ্রিলের 1 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত কয় মাস একটু হিসাব করো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 2015-র 9 মাস। তাহলে 1 বছর হতে আর কয় মাস বাকি? 3 মাস। তাহলে বোঝা যাচ্ছে 2016-র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরও 3 মাস অ্যাডভান্স, অর্থাৎ অতিরিক্ত দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের অগ্রিমের জন্য এখানে আমাদেরকে এন্ট্রি দিতে হবে, এই কথাটা মনে রাখবে। তারপর আসো নাম্বার 4, অ্যাট ডিসেম্বর 31st কনসাল্টিং ফিস অফ টাকা
2100 আর আনআর্নড, অনুপার্জিত আছে 2100, উপার্জন করে নাই। উপার্জন না করলে সেটা আমাদের জন্য দায়, কারণ আয় করলে আয়টা হবে ক্রেডিট, কিন্তু সে এখনও আয় করেনি, কিন্তু কনসাল্টিং ফি সে পেয়ে গেছে, অনুপার্জিত সে ফি পেয়ে গেছে 2100, 2100, অর্থাৎ সে এখানে অনুপার্জিত আয় পেয়েছে, যেটা নাকি উপার্জন করতে হবে। অনুপার্জিত আয়টা হবে দায়, এটা মনে রাখবে। এই দায়ের জন্য আমাদেরকে এন্ট্রি দিতে হবে। 5, গ্রাফিক্স রেভিনিউ আর্নড, ওখানে নাম্বার 4-এ ছিল আনআর্নড, অর্থাৎ অনুপার্জিত, উপার্জন করে নাই। বাট এখানে হলো আর্ন করেছে, আয় করেছে। গ্রাফিক রেভিনিউটা আয় করেছে, কিন্তু বাট আনরেকর্ডেড, রেকর্ড করে নাই, লিপিবদ্ধ করে নাই। অ্যাট ডিসেম্বর 31 টোটাল অফ টাকা 2000। এই 2000 টাকা রেকর্ড করার জন্য আমাকে এন্ট্রি দিতে হবে, এবং রেকর্ডটা আমরা কিভাবে করব, কার সাথে করব, আমি খানিক পরে তোমাদের বলছি। আচ্ছা, এবার আসো নাম্বার 5 দুবার হয়ে গেছে, এখানে অবশ্য 6 হবে। আচ্ছা, নাম্বার 6, ডেপ্রিসিয়েশন চার্জ at the rate of 10% on equipment per year। বলছে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করতে ইকুইপমেন্টের উপর। আমাদের ইকুইপমেন্ট কত আছে আমরা একটু ম্যাথসটা দেখে নিব। 10% বের করব সেটার উপর, এবং এটার জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। এই ছিল মোটামুটি অ্যাডজাস্টমেন্টের বাংলা এবং বুঝানো। তারপর আমাদেরকে কি তৈরি করতে বলেছে, ইনস্ট্রাকশন জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জাবেদা বা দাখিলা দাও। এবার আসো আমরা সলিউশনে যাই। সলিউশনে এটা হলো রিকোয়ারমেন্ট মিস্টার আরিফ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এই দেখো আমাদের প্রথম, আমরা একটু ম্যাথসে যাব বারবার করে। তোমার প্রথম এন্ট্রিটা এখানে দিয়েছি সাপ্লাইজ অন হ্যান্ড, আমি বলেছিলাম তখন, আবার একটু দেখাচ্ছি তোমাদের এবং তোমাদের লিখে নেওয়ার সুবিধার জন্য। আচ্ছা, আমি একটু আবার ওখানে যাই, ম্যাথসে যাই। সাপ্লাইজ অন হ্যান্ড 1200, ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স, ক্রেডিট 1200। আচ্ছা, আমি একটু ম্যাথসে যাই, আবার বেশি বুঝাবো না, কারণ একবার তোমাদেরকে বুঝিয়েছি। এই যে দেখো 1200 সাপ্লাইজ অন হ্যান্ড, এটা কিন্তু আমি বলেছিলাম তখন, আরেকবার বলি, আমার হাতে আছে সাপ্লাইজ, অর্থাৎ খরচ হয় নাই, তাহলে এটা কি আমার সাময়িকভাবে এটা অ্যাসেট, আর অ্যাসেটটা কি হবে, ডেবিট হবে। আর সাপ্লাইজ এক্সপেন্সটা এক্সপেন্স হয় নাই, তাহলে এক্সপেন্সটা আমাদেরকে ডেবিটটা ক্রেডিট করে ফেলতে হবে। এই দেখো আমি তোমাদের এই যে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট করেছি, সাপ্লাইজ এক্সপেন্সকে ক্রেডিট করেছি। আর ব্যাখ্যা দিতে হয়, বললে ব্যাখ্যা দিবে, অথবা না বললে, প্রশ্নে যদি বলা না থাকে তাহলে ব্যাখ্যা না দিলেও চলবে। টু অ্যাডজাস্টেড সাপ্লাইজ এক্সপেন্স, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্সটা আমরা সমন্বয় করেছি। আচ্ছা, এবার যাও দেখি, আমরা আবার পুরনো জায়গায় যাই, অর্থাৎ ম্যাথসে যাই। 2, দ্য নোটস পেবেল ওয়াজ ইস্যুড অন অক্টোবর, এটা বলেছিলাম 12% সুদ বের করতে হবে, এবং কয় মাসের বের করতে হবে, 3 মাসের। কেন? কারণ অক্টোবরের 1 তারিখে ইস্যু করা হয়েছে। তাহলে অক্টোবরের 1 তারিখে যদি ইস্যু করে, আমার ইয়েটা কত আছে দেখি, নোটস পেয়েবলটা কত আছে, তোমার নোটস পেয়েবলটা এই যে দেখো এখানে 25,000 আছে। তাহলে 25,000-এর উপর আমাকে কি করতে হবে, 3 মাসের বের করতে হবে। দেখি আমরা এখানে একটু আমি বের করে রেখেছিলাম তোমাদের, আমি একটু ম্যাথস, এই যে দেখো ক্যালকুলেশনটা আমি আগে থেকে একটু বের করে রেখেছিলাম, তোমাদের এটা একটু দেখাচ্ছি। ইন্টারেস্ট অন নোটস পেবেল 25,000 এবং 12%, এবং কয় মাসের, 3 মাসের। একটু আগে আমি তোমাদের বুঝিয়ে বলেছি 3 মাসের। কেন? অক্টোবরের 1 তারিখে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 750। তাহলে
নোটস পেয়েবেলের উপর যে ইন্টারেস্ট হয় সেটা কিন্তু এক্সপেন্স। নোটস রিসিভেবলের উপর হলে সেটা হয়ে থাকে তোমার রেভিনিউ। আচ্ছা, এখানে এই যে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স 750, আর কার উপর হয়েছিল? ইন্টারেস্ট পেয়েবেলের উপর হয়েছিল, পেয়েবেলের উপর। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট। পেয়েবেল মানে কি? প্রদেয়, ইন্টারেস্টটা দিতে হবে, দায়। ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে, খরচ তৈরি হয়েছে কিন্তু পাই না, এটা বকেয়া। তাহলে ইন্টারেস্ট পেয়েবেল অর্থাৎ ভবিষ্যতে দিতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্সটা কিসের উপর ছিল? নোটস পেয়েবেলের উপর ছিল। আচ্ছা, টু অ্যাডজাস্টেড ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমরা প্রতিবার এই একই জিনিস, এটা আমি আর বলবো না, এটা তোমরা একবার করলেই বুঝতে পারবে, এই ব্যাখ্যাটা আমি বারবার বলবো না। আচ্ছা, এবার আসো আমরা 3 নাম্বার ম্যাথসে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। এবার আসো আমরা অ্যাডজাস্টমেন্টে কি আছে 3 নাম্বার, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন এ 1 ইয়ার, অর্থাৎ 1 বছর ব্যালেন্সটা দেওয়া ছিল। যে ব্যালেন্স কত দেওয়া ছিল? 18,000 ছিল। তোমরা কিছুটা মনে রাখার চেষ্টা করবো, বারবার ওখানে গেলে আমার একটু লেট হয়ে যাচ্ছে। এই যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স 18,000, তোমরা একটু লিখে ফেলো। লিখে ফেললে হয় কি, তাহলে আমার সাথে সাথে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। আমি যতবার ম্যাথসে আসবো তোমরা কিন্তু লিখে ফেলবা, আমি যথেষ্ট সময় তোমাদের দিয়েছি লেখার জন্য, একটু সুইফট করবে। আর তাছাড়া কন্টেন্টটা তো থাকবেই, তোমরা বারবার দেখে নেবে। এখন একটু বুঝে নাও আমার ক্লাসটা। আচ্ছা, পরবর্তীতে আসো, আমরা বোধহয় 3 নাম্বারে ছিলাম, অর্থাৎ ইন্স্যুরেন্সের ব্যালেন্স আমরা পেয়েছিলাম 18,000, হ্যাঁ 18,000, এবং এই 18,000 বলেছিল যে 1 ইয়ার, 1 বছরের জন্য দেওয়া হয়েছে। তাহলে 1 বছরের জন্য যদি দেওয়া হয়ে থাকে এবং সেটা দিয়েছে কখন থেকে? এপ্রিলের 1 থেকে। তাহলে দেখো আমার এপ্রিলের 1 থেকে হলে 2015-এ হয় 9 মাস। তাহলে 1 বছরের জন্য হলে পরবর্তী বছরে চলে গেছে, অর্থাৎ 2016-এ চলে গেছে। 2016-এ কয় মাস? 2015-এ যদি 9 মাস হয় তাহলে 10, 11, 12, তাহলে 1 বছর হতে আরও 3 মাস, অর্থাৎ 3 মাস এখানে অগ্রিম আছে। ঠিক আছে? তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা পুরোটা দেখানো যাবে না, 3 মাস অগ্রিম আছে। এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি একটু দেখো। এই যে দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স, 18,000 না, 1800কে আমরা 3 মাসের অগ্রিম হলে 1800, 3 মাসের অগ্রিম মানে 12 ভাগের 3 মাস। তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে কত বেরোলো? 450 টাকা। তাহলে এই 450 টাকা অ্যাডভান্সের, তোমার অ্যাডভান্স বা প্রিপেইড, অগ্রিম মানে প্রিপেইড, অ্যাডভান্স, ডেফারেলস, এইসব। আচ্ছা যাক, এগুলো তোমরা ম্যাথস করতে করতে দেখবা যে অভ্যাস হয়ে গেছে, ইংরেজিগুলো তখন তোমাদের এসে যাবে। আচ্ছা, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সটা 1800 পুরোটা এই বছরের জন্য না, পরবর্তী বছরের 3 মাসের জন্য। তাহলে পরবর্তী বছরের 3 মাস কীভাবে বের করব? 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করব, তাহলে বেরোলো 450। এই 450-এর জন্য আমরা এন্ট্রি দিব। দেখো এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট কেন হলো? কারণ আমরা জানি অগ্রিম খরচ সম্পদ, সাময়িকভাবে আমরা অগ্রিম খরচকে সম্পদ ধরি, আর সম্পদগুলো হয়ে থাকে ডেবিট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সটা এখন এই ডেবিট হলো। আর যেহেতু খরচটা এখনও হয় নাই, সামনের বছরে হবে, তাই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা পুরোটা ডেবিট না হয়ে, অর্থাৎ 450 ডেবিট না হয়ে এই 450 হলো যে ক্রেডিট। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝলে। এবার আসো নাম্বার 4। নাম্বার 4-এ আমাদের কি আছে দেখি। অ্যাট ডিসেম্বর 31 কনসাল্টিং ফিস 2,100 আনআর্নড, অর্থাৎ আমি কি করেছি? তোমার কনসাল্ট করি নাই, অর্থাৎ আমি পরামর্শ তাকে দেই নাই, রেভিনিউ হয় নাই, আয় হয় নাই, কিন্তু আমরা পেয়ে গেছি।
আর্ন হয়নি, কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আয় যদি না করি আর যদি টাকা পেয়ে যাই, তাহলে আমাদের দায়বদ্ধতা তৈরি হয়, অর্থাৎ দায় তৈরি হয়। আনআর্নটা তাহলে দায়। তাহলে এই আনআর্ন কনসাল্টিং ফিসটা হয়ে যাবে ক্রেডিট, দায়। দায়গুলো ক্রেডিট, আমি প্রথমেই তোমাদের ম্যাথসে বুঝিয়েছিলাম দায় ও আয়গুলো ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে এই আনআর্ন কনসাল্টিং ফিসটা হয়ে যাবে ক্রেডিট, আর তোমার ডেবিট হবে কি কনসাল্টিং রেভিনিউ। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এই যে কনসাল্টিং রেভিনিউটা হয়েছে ডেবিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ হয়ে গেছে ক্রেডিট। কেননা কনসাল্টিংটা তখনও আমাদের রেভিনিউ হয় নাই, আয় হয় নাই। আয় যদি হতো তাহলে রেভিনিউটা হয়ে যেত ক্রেডিট, আয় হয়নি বলে এটা হয়েছে ডেবিট। নেক্সট আমরা একটু ম্যাথসে যাই আবার। 5 মনে হয় 5, হ্যাঁ। গ্রাফিক্স রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড, অর্থাৎ রেকর্ড করা হয় নাই, কিন্তু গ্রাফিক্স রেভিনিউটা আর্ন করেছে মানে আয় করেছে, সেবাটা দিয়েছে, বাট লিখে নাই, রেকর্ড করে নাই। তাহলে রেকর্ড না করলে এখন রেকর্ড করব। আর আমরা জানি যদি সেবা দিয়ে থাকি তাহলে কার সাথে রেকর্ড হয়, অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে। তাহলে কি হবে আমাদের, অ্যাকাউন্টস রিসিভেবল কি ডেবিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট হবে ডেবিট, আর গ্রাফিক্স রেভিনিউটা হয়ে যাবে ক্রেডিট, আর অ্যামাউন্ট হবে 2000। আচ্ছা, আমরা একটু দেখি এবার আমরা কি সেরকম কিছু লিখেছি। এই তো দেখো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। আবার আসো, এটার জন্য আমরা কি ছিল আমাদের প্রবলেমটা, আমরা একটু প্রবলেমে যাই। এই দেখো, ডেপ্রিসিয়েশন চার্জড, ইকুইপমেন্টের ভ্যালুটা কত ছিল আমরা একটু দেখি। এই দেখো, ইকুইপমেন্ট 50,000, তাহলে 50,000-এর 10% কত আসে, 5,000। আর আমরা ডেপ্রিসিয়েশনটা দুইভাবে এন্ট্রি করে থাকি। প্রথমত ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এবং সেটার সাথে রিলেটেড অ্যাসেট হলো ইকুইপমেন্ট ক্রেডিট করতে পারি, কিন্তু এখন বর্তমানে যেটা চালু আছে সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। একুমুলেটেড মানে হলো পুঞ্জীভূত। আচ্ছা, এবার আসো আমরা দেখি আমরা এই যে দেখো, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 50,000 ইন্টু 10%, এই যে 5,000 বেরিয়েছে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো ক্যালকুলেটর করে সত্যতা প্রমাণ করবে এগুলো সঠিক আছে কিনা, কেমন? আচ্ছা, এবার আমরা জার্নালটা দিই। আমি বলেছি জার্নাল, আবার এখানে দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। একুমুলেটেড মানে হলো পুঞ্জীভূত, এটা আমরা সাধারণত দায়ের দিকে দেখাই। এই ছিল মোটামুটিভাবে আমাদের ম্যাথসটা। তারপর যাবার পালা। এখানে ম্যাথসটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পেরেছো। আর না যদি বুঝো তাহলে একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আবারও আসবো আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে, সেটা আরেকটু জটিল কোনো সমস্যা যদি পাই সেটা নিয়ে আসবো। তাহলে আজকে এখানে এ পর্যন্তই থাক। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।